আজকে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে বেসিক্যালি কোসেট। তো কোসেটে যাওয়ার আগে কিছু প্রিভিয়াস আইডিয়াস, মানে এর আগে যেগুলো পড়িয়েছি সেখানে কিছু জিনিস আমার মনে হয়েছে আরও একটু ডিসক্রাইব করলে বেটার হতো। তো তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে জিনিসটা মনে রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে এর আগে আমি যেটুকুনি পড়িয়েছি বা এরপর যেটুকুনি পড়াবো তো আমাদের সবসময় মাইন্ডে থাকে যখন গ্রুপ নিয়ে আলোচনা করি, তখন গ্রুপের যে অপারেশন, সেই গ্রুপের অপারেশনটা, বা যখন আমরা কোনো একটা অ্যাবস্ট্রাক্ট গ্রুপ নিই যার অপারেশনটা খুব জেনারেল কোনো একটা অপারেশন, তো আমাদের মাইন্ডে সবসময় কাজ করে যে সেই অপারেশনটা ইজ টাইপ অফ মাল্টিপ্লিকেশন অপারেশন। তো তাই জন্যে আমরা যখন কখনো এর আগে যখন পড়েছি বা বলেছি যে একটা এলিমেন্টের পাওয়ার, গ্রুপের মধ্যে কোনো একটা এলিমেন্ট তার পাওয়ার বলতে বা অর্ডার বলতে কী বুঝি, অর্ডার বলতে বলেছিলাম যে একটা সংখ্যা এম, যার জন্য এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই হবে, আর এমটা হবে লিস্ট পজিটিভ ইন্টিজার। তো কেন এ টু দি পাওয়ার এম? কারণ আমরা এটাকে এ টু দি পাওয়ার এম মানে আমি কী জানি, এ ডট এ অথবা এ কম্পোজ এরম করে এম টাইমস, তো সেটা হচ্ছে ই। তো সেটাকে আমরা কিন্তু পাওয়ারে লিখেছি, এমটা পাওয়ারে লিখেছি। কিন্তু গ্রুপের অপারেশনটা যদি আমি মাল্টিপ্লিকেশন মনে না করে এডিশন টাইপ কোনো অপারেশন মনে করি, তাহলে সেখান থেকে কিন্তু পাওয়ারের আইডিয়াটা সম্পূর্ণ বদলে যাবে, এবং সেটা বেসিক্যালি এম এ ইকুয়ালস টু ই এইরকমভাবে লিখতে হবে। কিন্তু আমরা যেহেতু জেনারেলি যখন গ্রুপ নিয়ে কথা বলি, তখন যে অপারেশনটা নিয়ে কথা বলি, সেই অপারেশন জেনারেলি মাল্টিপ্লিকেশন টাইপ অপারেশন আমরা ভেবে নিই মনে মনে, তাই জন্য মোস্ট অফ দ্য টাইম এই টাইপের নোটেশন আমরা ইউজ করি। কিন্তু এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে এই টাইপের নোটেশনই সব সময় হবে, আমরা এই টাইপের জন্য সব সময় ইউজ করতে পারি, যে কোনো সময়। ঠিক আছে? তো একটা এক্সাম্পল দিই, আমি এর আগে ইউজ করেছি যখন সাবগ্রুপ বা সাইক্লিক সাবগ্রুপ পড়াতে গেছিলাম, তো তখন একটা এইচ বলে একটা সেট তৈরি করেছি। সেই এইচ সেটটা ছিল এ টু দি পাওয়ার এন। হ্যাঁ, তখন যেটা পড়িয়েছি সেটা হচ্ছে এইচ কোনো একটা এলিমেন্ট এ, জি এর কোনো একটা এলিমেন্ট এ, তার মাথায় এন নিয়েছি পাওয়ারে, এবং এই সেটটার কথা চিন্তা করেছি এবং বলেছি এটা একটা সাইক্লিক সাবগ্রুপ তৈরি করে জি গ্রুপে। তো এটা না করে আমি বেসিক্যালি এরকমভাবে করতে পারতাম, এইচটা ইকুয়ালস টু এন এ, এনটা যেখানে জেডের এলিমেন্ট, জেড বলতে এইচের মানে হচ্ছে ন্যাচারাল নাম্বারের যে সেট, ইন্টিজারের যে সেট, সেই জেডের এলিমেন্ট। তো এইভাবে বদলে আমি এইভাবে করতে পারতাম। সুতরাং এই জিনিসটা একটু মাইন্ডে রাখতে হবে, এটা অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে, কিন্তু জিনিসটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম। তো সেরকমভাবে উদাহরণ দিতে গেলে আমি একটা গ্রুপ নিলাম জেড প্লাস, প্লাসের রেসপেক্টে আমরা জানি যে ইন্টিজাররা গ্রুপ তৈরি করে, এবং তার একটা সাবগ্রুপ আমরা কীরকমভাবে লিখি, আমরা এখানে কিন্তু যেহেতু অপারেশনটা প্লাস, তো ডট দিয়ে ডটের মাল্টিপ্লিকেশন টাইপ নয়, তো সেখানে এখানে সাবগ্রুপটা কিন্তু এন জেড এইরকমভাবে লিখি আমরা। ঠিক আছে? তো এই এনজেডের এনের ভ্যালু যে কোনো কিছু হতে পারে, 2, 3, 4, 5, 1 হতে পারে, সবই হতে পারে। তো এই যে সাবগ্রুপগুলো জেডের, জেড প্লাসের যে সাবগ্রুপ এনজেড, এই এনজেড এই সাবগ্রুপগুলো প্রত্যেকে সাইক্লিক, এবং এখানে সাইক্লিক সাবগ্রুপগুলোর জেনারেটর হচ্ছে এন, এই এন দিস এন। এই এনজেডকে আমরা এরকমভাবে লিখতে পারি, ইজ জেনারেটেড বাই এন। বুঝতে অসুবিধা হলে আমি একটা এক্সাম্পল নিই, সাপোজ এন ইকুয়ালস টু 2, ঠিক আছে? এন ইকুয়ালস টু 2 যদি হয়, তাহলে আমার সাবগ্রুপ টু জেড মানে আমাদের কাছে কোন এলিমেন্টগুলো রয়েছে, +-2, +-4, +-6, এরকম সমস্ত এলিমেন্ট, এবং সাথে সাথে জিরোটা। এই যে সেটটা, এই সেটটা জেনারেট হচ্ছে বেসিক্যালি কিন্তু 2 দিয়ে। কেন? আমি দেখতে পাই যে প্রত্যেকটা এলিমেন্ট ওই সেটের এলিমেন্টকে 2-এর কোনো না কোনো মাল্টিপল হিসেবে লেখা যায়। ঠিক আছে? এলিমেন্ট, তার ফলে এই সেটটাকে এই 2Z না বলে আমরা এই গ্রুপ যেটা জেনারেট হচ্ছে 2 দিয়ে, এই সেটাও মানে এই গ্রুপ জেনারেটেড বাই এলিমেন্ট 2, এটাই বেসিক্যালি 2Z, এটাই হচ্ছে এই সেটটা। এরকম করে আমরা 3Z বা 4Z এর জেনারেটর পেতে পারি। 3Z হলে তার জেনারেটর বেসিক্যালি 3, 4Z এর জেনারেটর 4। এরকম করে জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে দেখব যে এই জেড প্লাস যেটা গ্রুপটা ছিল, এই জেড প্লাসের জেনারেটর হচ্ছে 1 অথবা -1ও হতে পারে। তো যেমন এখানে 2 বললাম জেনারেটর, অবভিয়াসলি -2ও এর জেনারেটর হতে পারে। এরকমভাবে
যেখানে ফুল গ্রুপটা সেটা তার জেনারেটর হচ্ছে 1 অথবা -1। সুতরাং এই যে গ্রুপ যে প্লাস, এটা একটা নিজেই একটা সাইক্লিক গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে, কারণ ফুল গ্রুপের একটা আমরা জেনারেটর খুঁজে পেয়ে যাচ্ছি। আমরা যদি হিসাব করে দেখি যে জেডের এলিমেন্টগুলো কী কী, জেডের এলিমেন্ট হচ্ছে 0, +-1, +-2, +-3, তো প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে 1-এর মাল্টিপল, প্রত্যেকটা এলিমেন্ট। সুতরাং জেডটা হচ্ছে আমার কাছে একটা, যেটা দেওয়া আছে সেটা আমরা প্রায় প্রমাণ করে ফেললাম যে সেটা একটা সাইক্লিক গ্রুপ। তো এই রেসপেক্টে একটা জিনিস কথা বলে রাখি যে সাপোজ যে এই জি এর যদি অর্ডার n হয়, আর এ যদি জি এর একটা জেনারেটর হয়, মানে গ্রুপের অর্ডার n, মানে গ্রুপের মধ্যে এখানে এলিমেন্ট আছে, আর এ হচ্ছে গ্রুপের জেনারেটর, মানে গ্রুপের সমস্ত এলিমেন্টকে এর পাওয়ার হিসেবে লেখা যায়, তাহলে বা সহজ কথায় জি সিম্বলিক্যালি এরকমভাবে বলা হয়, তাহলে একটা জিনিস আমরা এই রেজাল্টটা মাথায় রাখবো যে এ যদি একটা জেনারেটর হয়, তাহলে এ টু দি পাওয়ার আর এটাও জি এর একটি জেনারেটর হবে। কখন না, এ টু দি পাওয়ার আর যদি এই পাওয়ারে যে আরটা রয়েছে, আর যদি এন এর সাথে প্রাইম বলতে দুজনেই এন আর আর এর গসাগু এক হয়, সহজ কথা, ঠিক আছে? তাহলে মানে এন আর আর এর গসাগু যদি এক হয়, মানে আর কোনো একটা যে কোনো সংখ্যা আমি চুজ করলাম, এনের থেকে অবভিয়াসলি ছোট, তো সেটারও দিয়েও এই গ্রুপটাকে জেনারেট করা যাবে। ওকে, তো আমি চাইবো এই এক্সাম্পলটা বা এইটা খুবই ইজি থিওরি, তাই জন্য আমি মানে বলছিলাম, আমার এক্সাম্পলও শো করছি না, এই জিনিসটা তোরা দেখবি এবং দেখে করতে পারছিস কিনা এটা দেখবি। তো আর একটা জিনিস বলে রাখি, সাপোজ S3-র কথা বলেছিলাম একদম প্রথমে, গ্রুপ নিয়ে আলোচনা শুরু করার আগে, মানে একদম প্রথমে আমি যে সেটটা নিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে S3। বেসিক্যালি সেটা ছিল পারমুটেশন গ্রুপ। ওর সম্পর্কে আরও ডিটেলসে আমি পরের কোনো একটা লেকচারে এই S3-কে নিয়ে আলোচনা করবো, যেখানে আমি পারমুটেশন গ্রুপ নিয়ে আলোচনা করবো বেসিক্যালি। তো কারণ এটা সম্পর্কে আরেকটু আলোচনা করার দরকার আছে, তো এটা দিয়ে শুরু করেছিলাম বেসিক্যালি একদম ফার্স্ট লেকচার। তো টেবিলে এঁকেছিলাম যে S3 এলিমেন্টগুলো কী কী এবং ওদের নিজেদের মধ্যে কীভাবে অপারেশন হচ্ছে, তো সেটাও আমি করে দেখিয়েছিলাম। তো সেই S3 ইজ এ গ্রুপ হুইচ ইজ নট অ্যাপেলিয়ান। চেক করে দেখতে পারবি ওটা অ্যাপেলিয়ান নয়। অ্যাপেলিয়ান মানে হচ্ছে কমিউট করছে বেসিক্যালি, কিন্তু সেখানে দেখবি প্রচুর নন কমিউটেশনের উদাহরণ এলিমেন্টের মধ্যে পাওয়া যায়, তো সুতরাং অ্যাপেলিয়ান গ্রুপ হলো না। কিন্তু এই S3-র অল প্রপার সাবগ্রুপস আর অ্যাপেলিয়ান। এই প্রপার সাবগ্রুপ শব্দটার একটা অর্থ আছে। আচ্ছা, সাবগ্রুপ বলতে কোন একটা সেটের অবভিয়াসলি আমরা মানেটা বুঝি, কিন্তু একটা খুব ট্রিভিয়াল বা দুটো ট্রিভিয়াল জিনিস তৈরি করা যায়, ট্রিভিয়াল সাবগ্রুপ সবসময় একটা গ্রুপে তৈরি করা যায়। এক নম্বর হচ্ছে কোনো একটা গ্রুপ যদি জি দিয়ে দেয়, তার অনলি এলিমেন্ট, এই আইডেন্টিটি এলিমেন্টটাকে নিয়ে একটা যদি গ্রুপ তৈরি করা যায়, সেটা একটা অবভিয়াসলি যে সাবগ্রুপ হয়ে যায়। আর জি নিজেই নিজের একটা সাবগ্রুপ তৈরি করে, নিজের একটা সাবগ্রুপ, তো অবভিয়াসলি এটা এই ধরনের সাবগ্রুপকে বলে ইমপ্রপার। এগুলো প্রপার হলো না। আমরা চাইবো একটু নন ট্রিভিয়াল সাবগ্রুপ, যেটার মধ্যে এইটা নয় বা এইটাও নয়, ঠিক আছে? সুতরাং সেই ধরনের যে সাবগ্রুপগুলো তৈরি করে এই দুটি ছাড়া, সেগুলো হচ্ছে প্রপার সাবগ্রুপ। তো সেই প্রপার সাবগ্রুপগুলো সবাই অ্যাবেলিয়ান। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমি এই জিনিসটা আমি এখানটা আরেকবার লিখে দিই যে জি ই, এইটা যখন থাকবে এটা হচ্ছে বেসিক্যালি ট্রিভিয়াল, আর এইটা বেসিক্যালি ইমপ্রপার। তাহলে কখনই কোনো জায়গায় প্রপার সাবগ্রুপ, আরেকটা কথাবার্তা অনেক সময় লেখা থাকবে এখানে নন ট্রিভিয়াল। নন ট্রিভিয়াল মানে এইটা হবে না, আর প্রপার মানে এটা হবে না, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা,
এটা আমাদের আগের দিনের রেসপেক্টে যেটুকুনি বলার ছিল বলে দিলাম। তো এর এক্সাম্পল বা এর যে প্রুফ সেটা আমি নোট দেবো, সেখানে 42 নম্বর কথায় এই প্রুফটা পাওয়া যেতে পারে। তো এটা খুব ইজি প্রুফ। এক্সাম্পল, এটা বেসিক্যালি প্রুফ নয়, মানে এক্সাম্পল। তো এক্সাম্পলটা সেখান থেকে দেখতে পারবি ইজিভাবে। আর এবার আমরা যে জায়গাটাতে আসছি বা আসবো সেটা হচ্ছে বেসিক্যালি কোসেট। আচ্ছা, কোসেট শুরু করার আগে আমি একটা জিনিস রিমাইন্ড করব। কি জিনিস? আমি একটা জিনিস পড়িয়েছিলাম। তো আমি যখন অ্যালজেব্রা পার্টটা শুরু করেছিলাম, তখন বেসিক্যালি যে জায়গাটা শুরু করেছিলাম সেটা হচ্ছে পার্টিশন। একটা সেটকে কীভাবে পার্টিশন করা যায়। সাপোজ আমার কাছে একটা সেট দেওয়া আছে জেড হচ্ছে একটা ইন্টিজারের সেট। তো সেটাকে আমি পার্টিশন করেছিলাম। পার্টিশন বলতে এমনভাবে 3টে ভাগে, পার্টিশন রেসপেক্টে কিছু রেজাল্ট বলেছিলাম। তো বেসিক্যালি এরকম, জেডকে আমি কিছু ভাগে ভাগ করেছিলাম। তো একটা এক্সাম্পল দিই, যেমন জেডকে আমি ভাগ করেছিলাম যখন বলেছিলাম যে 3-এর রেসপেক্টে, 3-এর ভাগ শেষের রেসপেক্টে আমি 3টে জায়গায় ভাগ করতে পারি। একটা হচ্ছে সমস্ত ইন্টিজার যারা 3 দিয়ে ডিভিজিবল, যারা 3 দিয়ে ডিভিজিবল হয়েও 1 অবশিষ্ট থাকে, আর আরেক দল যাদের 3 দিয়ে ভাগ করার পর 2 অবশিষ্ট থাকে। এই 3টে দল, এর বাইরে কিন্তু কিছু নেই। তাহলে আমরা যদি দেখি জেডটাকে, আমরা যদি জেডের যে সেটটাকে যদি আমরা ভাগ করি, 3টে ভাগ হয়। একটা হচ্ছে বেসিক্যালি সেই সমস্ত এলিমেন্ট যাদের ফর্মটা 3n এরকমভাবে লেখা যায়, একদল যাদের 3n+1 এরকমভাবে লেখা যায়, আরেক দল 3n+2 এইভাবে লেখা যায়। এর বাইরে আর কোনো এলিমেন্ট পড়ে না। এবং এটা দিয়ে আমি দেখিয়েছিলাম যে পুরো জেডটাকে এক্সহস্ট করা যায়। তাহলে জেডটাকে আমি 3টে পার্টে ভাঙছি, যে 3টে পার্টের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, এবং এই 3টে এলিমেন্টের ইউনিয়ন, 3টে সেটের ইউনিয়ন করলে ফুল জেডটা আমাদের কাছে ফেরত পাওয়া যায়। এই জিনিসটা আমি শিখেছি যে একটা জেডকে এভাবে আমরা পার্টিশন করতে পারি। এই জিনিসটাকে আরও একটু জেনারেলাইজ করলাম। এখানে যে পার্টিশন ব্যাপারটা আমরা আরবিট্রারি না করে আমি একটা গ্রুপের রেসপেক্টে যদি পার্টিশন, কোনো একটা গ্রুপের মধ্যে কোনো একটা সাব গ্রুপ আছে, সেই সাব গ্রুপ দিয়ে গ্রুপটাকে পার্টিশন করলাম। এই আইডিয়াটা আমাদের মাথায় কাজ করছে। এর আমি কি ইউজ করছি, আমি একটা জি গ্রুপ নিয়েছি, এইচ একটা সাব গ্রুপ নিয়েছি। আমি চাইছি জিটাকে পার্টিশন করে দিতে এই সাব গ্রুপের রেসপেক্টে। তো সাব গ্রুপ মানে কি? সাব গ্রুপ মানে আমি জানি একটা ইটসেলফ একটা গ্রুপ স্ট্রাকচার যেটা এই গ্রুপের মধ্যে রয়েছে অলরেডি। তো আমি কীভাবে এই সাবগ্রুপ দিয়ে যেটাকে পার্টিশন করবো তার জন্যে স্টেপ বাই স্টেপ ওয়াইজ আসছি। আমি একটা রিলেশনের কথা বলছি। এই রিলেশনটা হচ্ছে এরকম একটা রিলেশন, আমি এটাকে এল ভাবতে পারি, এল রিলেটেড টু বি। কখন কখন আমি দুটো এলিমেন্ট নিয়েছি এ বি জি, এর মধ্যে থেকে, তাহলে গ্রুপের যে কোনো দুটো এলিমেন্ট এ আর বি তারা এল রিলেটেড নিজেদের মধ্যে, যখন এ ইনভার্স বি এইচ এর মধ্যে থাকবে। জি একটা গ্রুপ, অবভিয়াসলি জি এর মধ্যে এইচ গ্রুপটা রয়েছে। আমি এখানে যে কোনো দুটো এলিমেন্ট নিয়েছি, কিন্তু তাদের এ ইনভার্স বি এইভাবে কম্পোজ করার পর যে এলিমেন্টটা দাঁড়াবে সেটা কিন্তু এইটুকুনির মধ্যে থাকবে, এইচের মধ্যে থাকবে। এ ইনভার্স আমরা পেতে পারি কারণ এ জি এর এলিমেন্ট, জিটা একটা গ্রুপ, তার এ ইনভার্স জি এর মধ্যে থাকবে, বি তো অবভিয়াসলি জি এর মধ্যে থাকবে। সুতরাং এ ইনভার্স ইন্টু বি, এই এলিমেন্টও জি এর এলিমেন্টই হবে, যেহেতু বি গ্রুপের জি স্ট্রাকচার, এই গ্রুপ স্ট্রাকচার জি এর মধ্যে রয়েছে। কিন্তু এই যে এই দুটো গুণফল করার পর এলিমেন্টটা জি এর মধ্যে থাকবে, কিন্তু কোনো কন্ডিশন নেই বা কোনো আমি ক্লেম করতে পারছি না যে এটা এইচ এর মধ্যে থাকবে কি থাকবে না। ঠিক আছে, এটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না। কিন্তু আমরা যদি এটাকেই আমি রিলেশন হিসেবে তৈরি করি যে এটা থাকবে, আমি ধরে নিচ্ছি যখন এইচ এর মধ্যে, তখনই আমি এই রিলেশনটা বলতে পারি যে এ আর বি নিজের মধ্যে এল রিলেটেড। তাহলে আমাদের রিলেশনটা হচ্ছে এইরকম, জি একটা গ্রুপ, এইচ তার সাব গ্রুপ, জি এর মধ্যে থেকে দুটো এলিমেন্ট নিয়ে বললাম যে তারা এল রিলেটেড, তারা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। এই ইনভার্স বি এইচ এর মধ্যে থাকে, এইচটা হচ্ছে একটা সাব গ্রুপ। ওকে, তাহলে আমরা প্রমাণ করে দেখাতে পারি, এটা খুব ইজি প্রমাণ, যে এই যে রিলেশনটার কথা বললাম এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, এটা তোমরা বই থেকে দেখে নিবি। আচ্ছা, তো এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হলে কি হয়, আমাদের আগে যে সমস্ত জিনিস পড়েছি তো সেইগুলো চট করে আমরা এর উপর অ্যাপ্লাই করতে পারি। ইকুইভ্যালেন্স রিলেশন মানেই আমরা জানি একটা পার্টিশন ইনডিউস করে, সেটার মধ্যে একটা ইকুইভ্যালেন্স রিলেশন থাকলে একটা পার্টিশন ইনডিউস করে।
তাহলে এই যে রিলেশনটা, এই রিলেশনটা একটা পার্টিশন ইন্ডিউস করবে অন জি ভায়া ইকুইভ্যালেন্ট ক্লাস, কিছু ইকুইভ্যালেন্ট ক্লাসের মাধ্যমে যের মধ্যে একটা পার্টিশন ইন্ডিউস করবে। আচ্ছা, পার্টিশন সম্পর্কে আমরা এবার কি জানি? পার্টিশন সম্পর্কে একটু আগে যেটা বললাম, পার্টিশন সম্পর্কে আমরা জানি যে পার্টিশনগুলো আইদার ইকুয়াল হয়ে যায় অথবা ডিসজয়েন্ট থাকে। দুটো পার্টিশন আমাদেরকে যদি হাতে দিয়ে দেয়, আমরা বলতে পারি এই পার্টিশন দুটো হচ্ছে আইদার ইকুয়াল অথবা ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট মানে হ্যাভিং নো কমন এলিমেন্ট। ওকে, আচ্ছা, এবার আরেকটু ডিটেলসে দেখা যায় পার্টিশনগুলোর মধ্যে এলিমেন্টগুলো কীরকম রয়েছে, সেটাকে আমরা দেখতে যাবো। আমি বলেছি এ জি এর মধ্যে একটা এলিমেন্ট, আর বলেছি এ ইনভার্স বি এইচ এর এলিমেন্ট। তার মানে এইচ এর এলিমেন্ট মানে H1 AM টাইপের কোনো একটা এলিমেন্ট, যেখানে H1 টা এইচ এর মধ্যে একটা এলিমেন্ট। তাহলে বিটা এদিকে যদি এ দিয়ে আমরা কম্পোজ করি, বি ইকুয়ালস টু এ H1, এটা পাচ্ছি। তার মানে এ হচ্ছে জি এর একটা এলিমেন্ট, বিটাও একটা এলিমেন্ট। এবার বি এর ফর্মটা যদি এ H1 এইরকম হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ইনভার্স বিটা এইচ এর মধ্যে থাকছে। সুতরাং কোনো একটা এলিমেন্ট এ নিলাম, আর এই ধরনের দেখতে যে এলিমেন্টগুলো এর সাথে H1, H2, H3 এরকমভাবে মানে এইচ এর এলিমেন্টগুলো কম্পোজ করে যে স্ট্রাকচারটা পাচ্ছি, এই পুরো স্ট্রাকচারটা এর সাথে একটা অদ্ভুতভাবে রিলেশনে রয়েছে। এটা একটা ছবি আঁকলে ব্যাপারটা একটু পরিষ্কার বোঝা যাবে। এরকম ব্যাপারটা আমি এম সেন্টারে রাখলাম একে, এর সাথে রিলেটেড হচ্ছে H1, এরকমভাবে H2, H3, এইচের যেরকম আমি এইচ নেবো, এইচের এলিমেন্ট যেরকম নেবো সেরকমভাবে একটা কালেকশন অফ এলিমেন্ট পেলাম একে ঘিরে, যারা সবাই এর সাথে রিলেটেড। ঠিক আছে, মানে সহজ কথায় বি, আমি একটু আগে পাতা যেটা দেখলাম, বি এলিমেন্টটা যদি ফর্মটা যদি H1 হয়ে যায়, তাহলেই বুঝতে পারছি যে এই এলিমেন্টটা এর সাথে রিলেটেড বা রিলেশনে কানেক্টেড। সুতরাং সমস্ত এলিমেন্ট যারা এইরকম ফর্মে নেব, তারা সবাই এর সাথে কানেক্টেড। সিমিলারলি অন্য একটা এলিমেন্ট নিলাম বি, এটা এই ওই আগের বি মানে সেটা নয়, এটা সি ডি যাই হোক না ভাবতে পারি। তো সেই এলিমেন্টটা এবং তার সাথে ওই এইচ এর যে এলিমেন্টগুলো, সাপোজ সেটা H1, H2 এরকম করে যদি মাল্টিপ্লাই করি করসপন্ডিং, তাহলে এই সমস্ত এলিমেন্টের যে কালেকশনগুলো সেইগুলো হচ্ছে বি এর সাথে কানেক্টেড। এবার আমি একটা কালেকশন তৈরি করলাম বা একটা সেটকে নাম দিলাম AH। এটা হচ্ছে, এটা কিরকম সেট? এটা হচ্ছে সেই সমস্ত এলিমেন্টগুলো যারা ওই এর সাথে কানেক্টেড। এই সমস্ত এলিমেন্টগুলোকে নিয়ে একটা সেট তৈরি করলাম AH, যেখানে এইচটা এইচ এর এলিমেন্ট। ঠিক আছে, তার মানে এটা H1 হতে পারে, H2 হতে পারে, H3 হতে পারে, মানে এইচ এর মধ্যে যত এলিমেন্ট আছে এই সেট সাবগ্রুপের মধ্যে তাদের সমস্তকে এ দিয়ে গুণ করেছি। সে তাহলে আমি এলিমেন্টগুলো পাচ্ছি H1, H2, এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলোর একটা কালেকশন তৈরি করলাম। ঠিক আছে, তার মানে সহজ কথায় এই এর সাথে কানেক্টেড, রো রিলেশনে কানেক্টেড সমস্ত এলিমেন্টের যে কালেকশনটা তৈরি করলাম, এটাকে আমি নাম দিলাম এরকম একটা এ ক্যাপিটাল এইচ। ঠিক আছে, এই সেট নাম দিলাম। এই সেটটাকে আমরা বেসিক্যালি আমরা বলি যে লেফট কোসেট অফ এইচ কন্টেনিং এ। ঠিক আছে, এ কে কন্টেন করে এইচের একটা লেফট কোসেট। ওকে, সিমিলারলি বিএইচ, এটা কিরকম হবে? অবভিয়াসলি এটা বিএইচ হবে, যেখানে এইচটা বিএইচ হবে বি এর সাথে, তখন এই সেটটা হবে বি এর সাথে যারা কানেক্টেড। ঠিক আছে, রো রিলেশনে কানেক্টেড, রো বা ওই এই যে রিলেশনটার কথা আমি বললাম এল, এই রিলেশনে যারা কানেক্টেড তারা থেকে আমরা বলি লেফট কোসেট অফ এইচ কন্টেনিং এ। ঠিক একই ধরনের একটা আইডিয়া আছে যেটাকে আমরা বলি রাইট কোসেট। ব্যাপারটা কিন্তু দেখে নেওয়া যাক, এটা খুব ইজি, একদম একই জিনিস। এই যে রিলেশনটাকে আমি বলেছি এল, ইফ অ্যান্ড অনলি ইফ এ ইনভার্স বি বিলংস টু এইচ, ওটাতে আমি করি এইটা, আর কিছু রিলেশন এই জিনিসটাকে আমরা উল্টে দিই। ঠিক আছে, তার ফলে বাকি সমস্ত জিনিসটা একই থাকে, কিন্তু এই যে ফর্মগুলো, এই ফর্মগুলো একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এগুলো
এটা এদিকে না থেকে ওটা ওদিকে থাকে বেসিক্যালি। ওটা যদি দেখা যায় একটা বি ইনভার্স এ বিলংস টু এইচ, এটা মানে হচ্ছে বি ইনভার্স এ ইকুয়ালস টু H1, তার মানে বি পাওয়া যাচ্ছে বি ইনভার্স এ ইকুয়ালস টু H1, তার মানে H1 এ ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স, তার মানে বি ইকুয়ালস টু এ H1 ইনভার্স। ঠিক আছে, তার মানে বি এর ফর্মটা হচ্ছে বেসিক্যালি এ H1 ইনভার্স। ঠিক আছে, এই রমটাই দেখতে। ও আমি এটা লিখতে বোধহয় ভুল করেছি, এটা এ বি ইনভার্সের নয়, রমটা এ থাকবে এদিকে, সুতরাং একটু ভুল হয়েছে, এটা এ বি ইনভার্স ইকুয়ালস টু H1, সুতরাং বি ইনভার্স বেসিক্যালি দেখাচ্ছে, এই দুটো লাইন আমি কেটে দিলাম। তো এই লাইন থেকে আমি কি করতে পারি, আমি দুদিকে বি কম্পোজ করতে পারি রাইট পার্টে। তাহলে এখান থেকে পাচ্ছি এ বি ইনভার্স বি ইকুয়ালস টু H1 বি, তার মানে এ ইকুয়ালস টু H1 বি, H1 এর ইনভার্স দিয়ে এদিকে যদি কম্পোজ করি পাশে বি, তার মানে বি সমান সমান পাওয়া যাচ্ছে এ H1 ইনভার্স। এবং H1 ইনভার্সও একটা, H1টা হচ্ছে H এর এলিমেন্ট, এবং H টা যেহেতু সাবগ্রুপ, H1 ইনভার্সটাও ওর মধ্যেই থাকবে, H এর মধ্যেই থাকবে, সুতরাং এটা H1 ইনভার্সটা বলার মতো কোনো যুক্তি নেই, এটাকে H ড্যাশ বা এরকমভাবে কিছু বলতে পারি। সুতরাং বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বি ইকুয়ালস টু এ এইচ ড্যাশ, এরকম তো রাইট কোসেন্ট জন্য এটা। সুতরাং লেফট হোক বা রাইট, এরকম স্ট্রাকচারটা আমরা এরকমভাবে পেলাম। তো সেখানে আমরা যখন লিখব যে লেফট কোসেটগুলো, সেগুলো বেসিক্যালি দাঁড়াচ্ছে এইচ এ, এইচ বি, এরকমভাবে লিখব, এলিমেন্টগুলো বেছে নেবে। ঠিক আছে, এটাকে বলা হয় রাইট কোসেট অফ এইচ কন্টেনিং এ, রাইট কোসেট অফ এইচ কন্টেনিং বি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমরা এই যে সেটটা পেলাম, এই সেটটাকে আমরা কতগুলো কোসেট দিয়ে আমরা ভাগ করতে পারলাম। এই সেটটা পেলাম বলতে, বা এই যে সেটটা আমার হাতে ছিল জি, এই সেটটাকে আমরা কতগুলো কোসেট দিয়ে ভাগ করলাম। ওকে, কেন কোসেট দিয়ে ভাগ করলাম, কারণ একটু আগে বললাম যে আমরা যে কোসেটের একটা ইকুইভ্যালেন্ট ক্লাস পেয়েছি, ইকুইভ্যালেন্ট ক্লাসের রেসপেক্টেড সেট পেয়েছি কোসেটের যে সেটগুলো, এবং আমরা জানি কোসেটের সেটগুলো হচ্ছে আইদার ইকুয়াল অথবা ডিসজয়েন্ট। সুতরাং আমাদের যে ডিসজয়েন্ট যে সেট, যতগুলো ডিসজয়েন্ট আমরা কোসেট পাচ্ছি, সেই ডিসজয়েন্ট কোসেটগুলো দিয়ে আমরা এই জি সেটটাকে ছোট ছোট ভাগে ভেঙে দিতে পারছি। যেমন করে আমরা জেডকে ভেঙেছিলাম 0, 3n, 3n+1 আর 3n+2, এই তিনটে ভাগে ভেঙেছিলাম, যে জেডের যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম। এখানে সেরকমভাবে জিটাকে আমরা ভাঙতে পারছি এ এইচ, বি এইচ, সি এইচ, ডি এইচ, এরকমভাবে ভেঙে দিতে পারছি, যেখানে এরা সবাই ডিসজয়েন্ট। ঠিক আছে, এই কোসেটগুলো সম্পর্কে যেটা বলার, যে এরা লেফট কোসেট হোক বা রাইট কোসেট, দুটো কোসেট আইদার সবসময় ইকুয়াল অথবা ডিসজয়েন্ট একদমই থাকবে। তো এইভাবে আমি একটা সেট জিকে এই কোসেটগুলো দিয়ে আমরা পার্টিশন করতে পারি। ঠিক আছে, এইভাবে যেটাকে আমরা পুরো এক্সস্ট করে ফেলতে পারি। ঠিক আছে, আমরা একটা লিস্ট তৈরি করে ফেলতে পারি, লিস্ট অফ কোসেট, যাদেরকে দিয়ে আমি জিটাকে পুরোপুরি কভার করতে পারি। ওকে, সুতরাং জিটাকে আমরা লিখতে পারি এ এইচ ইউনিয়ন বি এইচ ইউনিয়ন সি এইচ, এরকমভাবে যতগুলো দিয়ে হয় ততগুলো দিয়ে এরকমভাবে করতে পারি। যদি জিটা যদি ফাইনাইট সেট হয়, খুব অবভিয়াসলি এই জায়গায় এদিকের দিকটাও ফাইনাইট হবে। ঠিক আছে, এখন একটা রেজাল্ট যেটা খুব গুরুত্বপূর্ণ,
যে এই যে দুটো কোসেট নিলাম, এই কোসেটের মধ্যে কটা এলিমেন্ট আছে প্রত্যেকের মধ্যে কি ইকুয়াল এলিমেন্ট আছে না প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা সংখ্যক এলিমেন্ট আছে। এই রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা কোসেটের মধ্যে একই নম্বর অফ এলিমেন্ট রয়েছে এবং সেই এলিমেন্টটা কার সাথে সমান, সেটা হচ্ছে ওই এইচের যে অর্ডার, এইচের যে সাবগ্রুপটা ছিল তার অর্ডারের সাথে সমান। তো এর প্রুফটা খুবই সিম্পল। একটা দুটো সমান মানে আমাদের সহজ কথা একটা বাইজেক্টিভ ম্যাপ তৈরি করে দেখাতে হবে যেটা এইচ থেকে এইচ এর মধ্যে যায়। সুতরাং বাইজেক্টিভ ম্যাপ মানে এইচ থেকে এইচ এর মধ্যে যদি আমরা দেখাতে পারি তাহলে এইচ এর যে নাম্বার অফ এলিমেন্ট আর এইচ এর যে নাম্বার অফ এলিমেন্ট সেটা সমান থাকবে। এটাই বাইজেক্টিভ ম্যাপের ধর্ম, যে নাম্বার অফ এলিমেন্টসকে আনচেঞ্জ রাখবে। এই এক্সাম্পলটা নিজের আমার মনে হয় করে নিতে পারবি, এটা নিয়ে আমি আপাতত বেশি আলোচনা করছি না। তো এটা যেটার থেকে আমার যে রেজাল্টটা সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এইচের যে অর্ডার, এইচ হলো সেই অর্ডার, মানে যত সাব গ্রুপ যত কোসেট আমরা পাবো সেই প্রত্যেকটা কোসেটের অর্ডার এইচের অর্ডারের সাথে সমান। ওকে, তাহলে আমরা দেখেছিলাম জিটা এরকম আমরা লিখতে পারি ইউনিয়ন করে করে। জি এর যে অর্ডার সেটা বেসিক্যালি এদের অর্ডারের যোগফল হিসেবে থাকবে। এখন জি এর অর্ডার যদি ফাইনাইট হয় তাহলে এই যে যোগফলটা, এই যোগফল বা এর মধ্যে যতগুলো কোসেট ছিল কোসেটের সংখ্যা ফাইনাইট হবে। আর প্রত্যেকটা কোসেট ইটসেলফ, প্রত্যেকটা কোসেটের মধ্যে যে নাম্বার অফ এলিমেন্ট সেটা এইচ এর নাম্বার অফ এলিমেন্টের সাথে সমান। তাহলে এই অর্ডারটা এটার সাথে এইচ এর সাথে সমান, এর অর্ডার এইচ এর সাথে সমান সবাই। তাহলে এখানে যদি এরকম করে যদি ফাইনাইট মানে এখানে ধর সাপোজ কে নম্বর কেখানা কোসেট দিয়ে পুরো সেট জিটাকে কভার করা যায়, তাহলে এই অর্ডার জি এর অর্ডারটা বেসিক্যালি কে ইন্টু অর্ডার অফ এইচ হয়ে যাচ্ছে। এই কেটাকে আমরা বলি নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট অফ এইচ ইন জি। মানে এখানে ডিস্টিংক্ট মানে ঠিক যতগুলো ডিস্টিংক্ট লেফট কোসেট বা রাইট কোসেট দিয়ে জিটাকে ভাঙা যায় সেই সংখ্যাটা, সেটাকেই আমরা ইন্ডেক্স বলি। আর একটা শব্দ ইউজ করি, ইন্ডেক্স অফ এইচ ইন জি। ঠিক আছে, তো এটাকে এরকমভাবে আমরা নামকরণ করি। তো তাহলে দেখতে পাচ্ছি বেসিক্যালি যে অর্ডার অফ জি মানে হচ্ছে কে ইন্টু অর্ডার অফ এইচ, অর্থাৎ যেটা অর্ডার অফ জিকে দুটো জিনিসের গুণফল হিসেবে লেখা যায়, বা এটাকে উল্টোভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে অর্ডার অফ এইচ দিয়ে অর্ডার অফ জিকে ভাগ করা যায়। সো অর্ডার অফ এইচ শুড ডিভাইড অর্ডার অফ জি। এটাই হচ্ছে একটা বেসিক্যালি একটা বড় থিওরেম, যেটাকে হচ্ছে ল্যাগ্রাঞ্জ থিওরেম, যে সিলেবাসে রয়েছে। এটাই হচ্ছে ল্যাগ্রাঞ্জ থিওরেমের প্রুফ। তো অর্ডার অফ জি একটা গ্রুপ তো মনে রাখতে হবে, এই ইমপ্লিকেশনটা খুব মারাত্মক, যে জি একটা গ্রুপ দেওয়া আছে, এইচ কিন্তু একটা তার সাবগ্রুপ দেওয়া আছে যেটা এক্সিস্ট করছে, তবেই কিন্তু আমরা দেখাতে পারবো। আমরা কিন্তু এটা বলছি না যে জি এর অর্ডার সাপোজ কিছু একটা হলো, ধর কোনো একটা গ্রুপের অর্ডার 12, আমি বলতে পারি না যে সেই গ্রুপের একটা সাবগ্রুপ আছে যার অর্ডার 4, আমি সেটা বলছি না। আমি বলছি সেই গ্রুপের যদি একটা সাবগ্রুপ থাকে তাহলে সেই সাবগ্রুপের অর্ডার দিয়ে জি এর অর্ডারকে ভাগ করা যাবে। ঠিক আছে, দুটো কথার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে ইন্ডেক্স অফ এইচ ইন জি এটাকে আমরা লিখতে পারি বেসিক্যালি কে মানে হচ্ছে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ, সেটাকে আমরা লিখেছি। অর্ডার তো কোনো এরকমভাবে লেখা হয়, তো এভাবে লিখেছি। তো আজকের লেকচার এখানেই শেষ করছি। তো এই পার্টটা পরবর্তী আরেকটা পার্টে কন্টিনিউ হবে। ঠিক আছে, তো পরের লেকচারে আমি এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব।